ভোরের আলো ফুটতেই জেগে ওঠে পদ্মা। ধীরে ধীরে দৃশ্যমান হয় অসীম জলরাশি, নৌকার সারি আর নদীর বুকে ছড়িয়ে থাকা জীবন। কখনো শান্ত, কখনো দুরন্ত, পদ্মা যেন বাংলার এক চিরন্তন অনুভূতি। শতাব্দীর পর শতাব্দী ধরে এই নদী বয়ে নিয়ে চলেছে মানুষের স্বপ্ন, সংগ্রাম আর বেঁচে থাকার গল্প। ভারতের উত্তরাখণ্ডে হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহ থেকে জন্ম গঙ্গার। হাজার মাইল পথ পেরিয়ে বাংলাদেশে প্রবেশের পর এই নদী হয়ে ওঠে পদ্মা। রাজশাহী, পাবনা, কুষ্টিয়া, ফরিদপুর, শরীয়তপুর, মুন্সিগঞ্জ এমন কয়েকটি জেলা জড়িয়ে আছে পদ্মার সাথে। বাংলাদেশ অংশে এর দৈর্ঘ্য ৩৪১ কিলোমিটার। একসময় ভয়াল খরস্রোতা ছিল এই নদী, কিন্তু ১৯৭৫ সালে ফারাক্কা বাঁধ চালুর পর শুরু হয় পরিবর্তনের গল্প। বছরের বেশিরভাগ সময় পদ্মার বুক জুড়ে এখন ধু ধু বালুচর। তবে প্রকৃতি কখনো শূন্যতা ফেলে রাখে না। এই রূঢ় বালুর বুকেই জন্ম নিয়েছে নতুন জনপদ চরাঞ্চল। শূন্য নদীর তপ্তবালি দুপায়ে ঠেলেই দিনের শুরুটা হয় এখানকার মানুষের। প্রমত্তা পদ্মার ভাঙন আর উত্তাল আগ্রাসী রূপ তাদের নিত্যসঙ্গী। অপ্রাপ্তি, অবহেলা আর বঞ্চনার মাঝেও যেন ভীষণ সুখী তারা। আছে চর ভরা ফসলের মাঠ, গোয়াল ভরা গরু আর বুক ভরা স্বপ্ন। রাজশাহীর ৪টি উপজেলায় চর রয়েছে ৬টি। তাতে যাতায়াতের প্রধান মাধ্যম নৌযান। বর্ষায় নদীতে বান এলে মাঝখানের উঁচু চর বাদে সবখানেই ওঠে পানি। শীত কিংবা গ্রীষ্মে নদী পারাপারের এই পথ যেন হয়ে ওঠে এক অগ্নি পরীক্ষা। শুধু মানুষ নয়, চরের ফসল, কৃষিপণ্য, গবাদি পশু সবকিছু পারাপারেই পোহাতে হয় অসহনীয় কষ্ট। যদিও সময় ভেদে চরে লেগেছে আধুনিক বাহনের ছোঁয়া, ট্রাক্টর আর মোটরসাইকেল কিছুটা সহজ করেছে চরবাসীর জীবন। তবে তাতে গুনতে হয় বাড়তি টাকা। তাকে হাঁটে যেত মানুষ, রাস্তাপথ খারাপ, এভাবে জীবনযাপন চলতে হয়েছে। দুইজন যা ২০০ আসা ২০০, মানে আপ ডাউন ৪০০, এভাবেই ধরেন আমাদের জীবন চলে। আর রাস্তাঘাটের বিষয় যেটা বলছে, আমাদের চরের ধরেন করুণ অবস্থা, বুঝছে। আমরা যে সকাল ৮টাতে যে একটা ফার্স্ট নৌকায় যে আমরা যে শহরে কোনো কাজ করব, তাও হয় না। আমার মাস্টার আসে মনে করেন ৮টার সময়তে স্কুলের ঘাটে, ওই খেওয়া ঘাটে। মাঝি ওর ইচ্ছা সেদিন ২ ঘন্টা পরে হোক আর ১ ঘন্টা পরে হোক, যখন নৌকা ছেড়ে তখন এসে মাস্টার পৌঁছায়। ১১টাতেও পৌঁছায়, ১০:৩০টাতেও পৌঁছায়, কোনোদিন ১০টাতে পৌঁছায়। পর্যন্ত পদ্মার এই যে নৌকাগুলা না ভরে ততক্ষণ পর্যন্ত কিন্তু ঘাট থেকে কোনো নৌকা ছাড়ে না। এটা কিন্তু একটা বড় ধরনের সমস্যা, কারণ ২ ঘন্টা ৩ ঘন্টা তাদেরকে বসে থাকতে হয়। যে চরের প্রধান অর্থকরী ফসল টমেটো, মাসকালাই, মরিচ, ভুট্টা, পাট, ধান ও গম। চাষিরা মনে করেন এখানকার মাটিতে সোনা ফলে। চর নবীনগর আর হাড়ুপুরে বোরো ধান সংগ্রহে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। কিন্তু এই ফসল বাড়ির উঠোনে পৌঁছার পর বিক্রির প্রক্রিয়ায় যেন মলিন হয়ে যায় কৃষকের মুখ। ঘাটে ঘাটে টোল আর পণ্য পরিবহনের অতিরিক্ত ভাড়া তাদের লাভের গুড়ে ভাগ বসিয়েছে যুগ যুগ ধরে। কালাই পাট,
মটর, খেসারি, টমেটো, মরিচ, মোটামুটি হলুদ সব রকমই আবাদ হয়। আমাদের চরের আবাদ দিয়ে চরের মানুষই চলতে পারবে। এখান থেকে যাতায়াতের খরচ করে যে ইয়াটা হয়, এতে ফসলে মানে ওইরকম বেনিফিট না, মানে যান বাঁচার জন্য এই চরের লোক মনে করেন আবাদ বাণী কৃষি করে। কৃষি নির্ভর যে বাংলাদেশ, সেই বাংলাদেশের কথা বলি, সেই বাংলাদেশের কথা যদি আমরা চিন্তা করি, সেখানেও আমরা দেখব সেচ প্রকল্প এইগুলিতে পদ্মা নানানভাবে ভূমিকা রাখছে এবং আমাদের যে কৃষির যে উৎপাদন, সেই উৎপাদনের যে জায়গাটা সেইটাকে ত্বরান্বিত করার ক্ষেত্রে পদ্মা একটা বিশেষ ভূমিকায় অবতীর্ণ হচ্ছে। চিকচিক করা বালি আর টলটলে সবুজ জলের অপার সৌন্দর্য এখানে উপভোগের নয়, কেননা আছে জীবন নিয়ে শঙ্কা, জরা ব্যাধি আর বিনা চিকিৎসায় ধুখে ধুখে মৃত্যুর ভয়। প্রতি সপ্তাহে মাত্র একদিন খোলে চর মাঝারদিয়ার কমিউনিটি ক্লিনিক, আর চিকিৎসা বলতে মেলে হাতে গোনা কয়েকটি সাধারণ ওষুধ। গর্ভাবস্থায় একজন নারী কোনো চিকিৎসা কিংবা পরীক্ষা নিরীক্ষা ছাড়াই কাটিয়ে দেন পুরো 9টি মাস। মেডিকেলে যেতে হয়, এতে যেতে হয়, এগুলো তো আমার গরিব মানুষ টাকা লেগে হয়তো কোনো সময় যেতে পারেনি, কোনো সময় তো বিছানা পড়ে থাকে। বিচ্ছিন্ন এলাকা ধরেন যে আমাদের কোনো তো কেউ মানুষ নিয়ে যেতে মানুষ মরিয়াও যায়, অথচ দেখা গেল যে চিকিৎসা সেবা করে মরে গেল। নৌকা তো হয়ে যায়, আবার গাড়ি তো হয়ে যায়। আমাদের খুব চরের সমস্যা না, আমাদের একটা গাড়ি ঘোড়া কিছু নাই। প্রসূতি মা যদি অসুস্থ হয় তাড়াতাড়ি এখান থেকে নিয়ে যাওয়ার ব্যবস্থা নাই। তা আপনার হচ্ছে এখান থেকে গরু গাড়িতে নিয়ে যেতে হয়, গরু গাড়ি পর নৌকা পার হতে হয়, খুবই সমস্যা। এই স্বাস্থ্যকেন্দ্র মানে একটু বড় পরিসরে দরকার, যেন এখানে ডেলিভারিটা হয়। চিকিৎসার এই সেক্টরটা যেটা এখানে একটা গ্রাম্য হসপিটাল টাইপের আছে, সেটা কিন্তু একটু ডেভেলপ হলে এখানকার চরের সার্বিক যে মানুষগুলোর খুব উপকার হয়, নাহলে এদেরকে কিন্তু অনেক কষ্ট করে ওই সেই রাজ্যে শহরে যাওয়া লাগে। স্বাস্থ্যের মতো এখানকার চরে নেই পর্যাপ্ত শিক্ষার সুযোগও। নবীনগর, মাঝারদিয়ার কিংবা খানপুর চরের শত শত শিশু মাধ্যমিক স্তরেই ঝরে পড়ে শুধু চরের বুকে একটি উচ্চ বিদ্যালয়ের অভাবে। আমার এখানে 8 অবধি আপনার স্কুল আছে। এই 8 অবধি স্কুল না, যদি 10 অবধি থাকতো তাও সেই ছেলেটা 16 বছর বয়স পেত, তার বাপ বা মা আর একটা বছর দেখাশোনা করে টানতো। মানে শহরে পড়ানোর জায়গা টাকা নাই, আছে কাহারি না কাহারি, আছে কাহারি নাই, মানে শতকরা ধরেন 90% লোকেরই নাই, 10% লোকের আছে। এ হয়তো সমস্যা এটা আমাদের। ফলে এখানকার বেশিরভাগ মেয়ের বিয়ে হয় অল্প বয়সে, আর ঝরে পড়া ছেলেরা যুক্ত হয় মোটর সাইকেল চালানোয়, কৃষিকাজ কিংবা সীমান্ত অঞ্চলে চোরা চালানের মতো অপরাধে। 8 পাস করার পর তাদের আর পড়ার কোনো ব্যবস্থা থাকে না, তারা বেশিরভাগই ঝরে যায়। ওখানে যায় দেখা যাচ্ছে নিজের পারিবারিক কাজের সাথে যুক্ত হয়ে গেল, পশুপালন, বিভিন্ন চাষবাদ করতে লাগে। এটা একটা বিচ্ছিন্ন এলাকা। এখন এই এলাকার প্রতি যদি ওনারা সদয় দৃষ্টি দেন, তাহলে একটা স্কুল যদি এখানে রানিং হয়, তাহলে আমাদের এখানকার ছেলেমেয়েরা পড়তে পারবে। দুই দেশের অভিন্ন নদী হওয়ায় অনেক স্থানে নেই কাঁটাতারের বেড়া। ভৌগোলিক মানচিত্রে পদ্মার বুক জুড়ে একটা বড় অংশ ভারতের সীমান্ত, ফলে যাতায়াতে বেশ ভোগান্তি পোহাতে হয় চরবাসীকে। দুই দেশের অভিন্ন নদী হওয়ায় অনেক স্থানে নেই কাঁটাতারের বেড়া। ভৌগোলিক মানচিত্রে
পদ্মার বুক জুড়ে একটা বড় অংশ ভারতের সীমান্ত, ফলে যাতায়াতে বেশ ভোগান্তি পোহাতে হয় চরবাসীকে। তবে আসার কথা, বছর কয়েক হলো এ সীমান্তে নেই কোনো গোলাগুলি ও মৃত্যুর ঘটনা। 2012 সাল পর্যন্ত গরু পাচারকারীরা সক্রিয় থাকলেও এখন তা পুরোপুরি বন্ধ। সিটি হাট থেকে যদি আমরা গরু কিনে নিয়ে আসি, গরু আপনার ক্যাম্পে দেখে খাতাতে তুলে তারপর বাড়িতে নিয়ে আসতে হবে। তাছাড়া দেখা যাচ্ছে বাড়িতে যদি খাতাতে না তুলি, বিজি বেশি দেখলে তখন ওরা চোরাই গরু বলে চালান দিয়ে দিবে। আবাদি হচ্ছে গরু ছাগল। গরু ছাগল আমরা ঘাস তার করি, যা ফসল বুনি গরু ছাগলকে খাওয়াই। আমাদের মেন ইনকামই হচ্ছে গরু ছাগল, এর থেকে আমরা চাষবাস জমি করি। বর্তমানে গরু পাচার ঠেকাতে চরের গবাদি পশুদেরও করে রাখতে হয় নিবন্ধন, ঠিক যেন মানুষের জন্ম নিবন্ধনের মতো। গরুর বাচ্চা হওয়ার পরে আবার বিডিআর ক্যাম্পে যেতে হবে, বিজেপি ক্যাম্পে গিয়ে ওই গরুটা আবার তুলে দিয়ে আসতে হবে। না দেখালেও হবে। আর যদি প্রশ্ন করে যে গরুটা আমরা দেখব, তাহলে গরু ওই ক্যাম্পে নিয়ে যেতে হবে আবার। মানে ইন্ডিয়ান গরু যাতে বাড়িতে নিয়ে এসে রাখতে না পারে, মানে সেই জন্য এই জিনিসটা করা হয়েছে। প্রকৃতির খামখেয়ালিতে প্রবাহমান নদী চলেছে এঁকে বেঁকে। যেখানে এবছর চিকচিকে বালি, গত বছর হয়তো সেখানে ছিল টলটলে জল। কেউ জানে না এই নদীর আসল গতিপথ। এত কিছুর মাঝেও নদী টিকে রয়েছে নদী কেন্দ্রিক জীবন। জাল ছেড়ে অনেকে এখন মোটরসাইকেল চালক, কেউ যুক্ত হয়েছেন অন্য পেশায়। মাছের সংখ্যা এখন তুলনামূলক অনেক কম। আগে যখন আমরা মাছ মারতাম তখন মাছের পরিমাণ, মাছের পরিধি ছিল পরিপূর্ণ সম্পূর্ণ। মানে জেলেদের উপরে যে প্রভাব পড়ছে মাছ পড়ার কারণে, অনেক জেলেই আগেকার পুরনো জেলেরা এখন উপরে উঠে গেছে শহরে। তারা শহরে হকার অথবা রিক্সা এই বিষয়গুলো নিয়ে এগিয়ে যাচ্ছে। পুরনো জেলেগুলো কমে গেছে। নতুন যারা জেলে তৈরি হচ্ছে এরা সব মানে নিষিদ্ধ জালের প্রতি আকৃষ্ট বেশি, কারণ এর ফলে মাছ তুলনামূলক বেশি পাওয়া যাচ্ছে, কিন্তু ক্ষতি হচ্ছে পরিশেষে নদীর। পদ্মার যে চিংড়ি মাছ, বোয়াল মাছ, আরও বিভিন্ন ধরনের বাঘার এই ধরনের মাছগুলো ছিল, এগুলো প্রায় হারানোর পথেই। বেশ কিছু মাছ তো একদম এখন আমরা দেখতেই পাই না, অনেকগুলো বিলুপ্তের পথে, খুব কমই পাওয়া যায়। আর বর্তমানে যে মাছগুলো পাওয়া যাচ্ছে নদীর পিউলি, ঘেরা মাছ, বাছা মাছ, চিংড়ি মাছ তো একদম মানে শেষের কোটায়। মানুষের টিকে থাকার লড়াইয়ের বিপরীতে চরের অবকাঠামোগত উন্নয়ন যেন থমকে আছে। গেল 5 বছরে চর মাঝাদিয়ার, খানপুর কিংবা খিদিরপুরে সড়ক সংস্কারে তেমন বরাদ্দ মেলেনি। অনেকে ব্যক্তিগত উদ্যোগে সৌর বিদ্যুতের ব্যবস্থা করলেও জাতীয় গ্রিডের বিদ্যুতের ছোঁয়া লাগেনি এই বিচ্ছিন্ন জনপদে। রাস্তাঘাট চর এলাকার মধ্যে সেগুলোকে আমরা মোটামুটি এর মধ্যে কাজ শুরু করতে পেরেছি, কিন্তু যাতায়াতের যে সম্পূর্ণ ব্যবস্থা সেটা আমরা করতে পারিনি। আমরা সচেষ্ট আছি আমরা কিভাবে এই চরবাসীকে, বিশেষ করে গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা করে তাদেরকে আমরা সমন্বয় করে দিতে পারি, এটা আমাদের এখন মূল লক্ষ্য। বাংলা সাহিত্যেও পদ্মা এক বিশাল চরিত্র। সাহিত্যিকদের বর্ণনায় এই নদী কেবল একটি জলস্রোত নয়, বরং আবহমান বাংলার মানুষের জীবন, প্রেম, সংগ্রাম ও সংস্কৃতির প্রতীক। বিশ্লেষকরা বলছেন, আদিকালে কবি সাহিত্যিকরা পদ্মার রূপ দেখে বিমোহিত হতেন।
সুপ্রাচীন যে সাহিত্যের যে ঐতিহ্য চর্যাপদ, সেখানেও কিন্তু আমরা পদ্মা নদীর উপস্থিতি আমরা লক্ষ্য করেছি। সেটা হয়তো একটু ভিন্নভাবে ভিন্ন আঙ্গিকে এসেছে। আমরা দেখেছি যে এই যে পদ্মা, এই পদ্মার সঙ্গে আমাদের যে অর্থনীতি, আমাদের যে জেলে জীবন, বিশেষ করে এই দেশের যারা জেলে, তাদের যে জীবনের যে আয় রোজগার এবং জীবন ধারণের যে বিষয়, সেইটা কিন্তু পদ্মার সঙ্গে সম্পৃক্ত হয়ে আছে। শীতে পদ্মার চর হয়ে ওঠে পরিযায়ী পাখির অভয়ারণ্য। প্রকৃতির এই অপার সৌন্দর্য চরের বুকে নতুন পর্যটন সম্ভাবনার কথাও বলে। এখানে খুব ভালো একটা ট্যুরিজমের সেক্টর আছে এবং অনেক মানুষ কিন্তু আসেও। আপনি খেয়াল করলে দেখতে পাবেন যে বিকালবেলায় পদ্মার চরে অনেক মানুষই ঘুরতে আসে, কিন্তু রাজশাহীর এত কাছে যে এত সুন্দর একটা গ্রাম আছে, গ্রামের ফিল নিতে চাই, তাহলে আমার মনে হয় যে এখানে অনায়াসে আসতে পারে। প্রচুর পরিমাণে মাইগ্রেটরি বার্ড আসে, যে কারণে সারা দেশ থেকে প্রচুর পরিমাণে পাখি প্রেমী, ফটোগ্রাফার বা প্রকৃতি প্রেমী যারা, তারা এই পাখি দেখার উদ্দেশ্যে কিন্তু রাজশাহীতে আসে এবং এটার কারণে রাজশাহীতে কিন্তু একটা বার্ডিং পর্যটন তৈরি অলরেডি হয়ে গেছে। হাজার বছরের ইতিহাস, সভ্যতার উত্থান পতন, মানুষের হাসি কান্না আর অন্তহীন সংগ্রামের এক নীরব সাক্ষী এই পদ্মা। কখনো সে ভয়ঙ্কর রূপ নিয়ে সর্বস্ব কেড়ে নেয়, আবার কখনো নিজের বুক চিরে পরম মমতায় জন্ম দেয় নতুন ভূমির। পদ্মা শুধু একটি জলধারা নয়, এই নদী বয়ে নিয়ে চলে এই অঞ্চলের মানুষের জীবন, সংস্কৃতি আর অনন্ত অস্তিত্বের গল্প।